আসসালামু আলাইকুম। আজ 12ই জানুয়ারি 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামাত। সালমান ও আনিসুলের বিচার শুরু, খুব সহসাই হবে রায় কার্যকর। ক্ষমতা ছেড়ে দিয়ে যা করতে চান ডক্টর ইউনূস। এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক জনমত জরিপে বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান 34.7% ভোটার এবং বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার কথা বলেছেন 33.6% মানুষ। এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন 17% ভোটার। এছাড়া ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন 7.1% ভোটার। ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3.1% এবং অন্যান্য দলকে 4.5% ভোটার সমর্থন দেবেন বলে জানিয়েছেন। সোমবার অর্থাৎ 12 জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচনী জনমত জরিপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি IILD। নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভের যৌথ উদ্যোগে এ জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে ভোটারদের মধ্যে 86.3% মানুষ ভোট দেবেন। সিদ্ধান্তহীন ভোটারদের বিবেচনায় নিলে বিএনপির সমর্থন 34.2% এবং বাংলাদেশ জামাত ইসলামীর 40.8%। জরিপের পরিধি ও পদ্ধতি। এই জরিপটি 2025 সালের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে বাংলাদেশের 64 জেলার 295টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট 22,174 জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। ভৌগোলিক শহর, গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্টার্টিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয় এবং 2022 সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট স্টার্টিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয়েছে। ভোটারদের প্রধান উদ্বেগ ও দলের সমর্থনের ভিত্তি: 1. বিএনপি অভিজ্ঞ ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা। বিএনপির 72.1% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। ডেমোগ্রাফিক বিশ্লেষণে দেখা গেছে 30 থেকে 44 বছর 38.4% এবং 45 থেকে 59 বছর, যা 37.4% বয়সী কর্মক্ষম ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন বেশি। পেশাজীবীদের মধ্যে কৃষক অর্থাৎ 42.67% এবং শ্রমিকদের মধ্যে 40.6%-এর মধ্যে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। 2. জামাত ইসলামী সততা ও পরিবর্তনের রাজনীতি। জামাত ইসলামের সমর্থকরা দলটিকে মূলত কম দুর্নীতিগ্রস্ত অর্থাৎ 40.8% এবং সততার ভাবমূর্তি 40.7% এর কারণে সমর্থন করছেন। তাদের সমর্থনের ভিত্তি হল তরুণ প্রজন্ম। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে জামাতের সমর্থন সর্বোচ্চ 33.6%। উচ্চশিক্ষিত জনগোষ্ঠী। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে দলটির সমর্থন 37.4%, যা অন্য যে কোনো দলের চেয়ে বেশি। ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তরুণ ও শিক্ষিত ভোটারদের সম্পৃক্ত করার ক্ষেত্রে দলটি এগিয়ে আছে। 3. এনসিপি ও জুলাই বিপ্লবের প্রভাব। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপিকে সমর্থন করার পেছনে 36.7% মানুষ জুলাই বিপ্লবে ভূমিকাকে প্রধান কারণ হিসেবে দেখছেন। জরিপে 17% ভোটার এখনও সিদ্ধান্তহীন। তাদের মধ্যে 30.1% ভোটার জানিয়েছেন তারা কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারছেন না এবং 38.6% ভোটার কোনো মতামত দেননি। এই ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারেন। জরিপের ফলাফল অনুযায়ী 2026 সালের নির্বাচনটি হবে প্রয়োজনের শ্রেণীবিন্যাস, বিএনপির অভিজ্ঞতা ও অর্থনৈতিক নিরাপত্তা এবং মূল্যবোধের শ্রেণীবিন্যাস, জামাতের সততা ও ন্যায় বিচার এর মধ্যে এক দার্শনিক ও রাজনৈতিক লড়াই। ভোটারদের একটি বিশাল অংশ প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং জুলাই অভ্যুত্থানের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IILDর নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মুশতাক খান ও বিডি জবসের প্রধান নির্বাহী AKM ফাহিম মাসরুর প্রমুখ।
2024 সালের জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 12 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। বাকি সদস্যরা বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলাটি আজ 11 নম্বর কার্যতালিকায় ছিল। প্রথমে সালমান আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। এদিন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এই 2 আসামিকে ট্রাইব্যুনালে আনে পুলিশ। এর আগে 6 জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ দাবি করে চার্জ গঠন না করতে আবেদন করেন তিনি। একই সঙ্গে অব্যাহতি চান। তবে প্রসিকিউশনের পক্ষে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর আগে 4 ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 1। একই দিন সকালে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন। তবে কি খুব সহসাই ফাঁসিতে ঝুলতে যাচ্ছেন সালমান এফ রহমান ও আনিসুল হক? এমন প্রশ্ন করেছেন কোনো সাংবাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি কি করবেন এ নিয়ে জনমনে নানা প্রশ্নের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 11 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়ে আবে ডক্টর ইউনূসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি বলেন, দায়িত্ব ছাড়ার পর মূলত 3টি বিষয়ে কাজ করবেন। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন পরবর্তী সময়ে তার কাজের প্রধান লক্ষ্য হবে প্রথমত ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবার খোঁজ খবর রাখতে পারেন সে ব্যবস্থাও করা হবে। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। এক্ষেত্রে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যাবেন। তৃতীয়ত, 3-0 ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন তা অব্যাহত রাখবেন। উপপ্রেস সচিব জানিয়েছেন, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেন। বৈঠকে আরও জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করেন। প্রধান উপদেষ্টা বলেন, সাসাকাওয়া ফাউন্ডেশন বিশেষভাবে ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করবেন। সংস্কার উদ্যোগের শুরু থেকে সংস্কার প্রতিরোধক অপশক্তির কাছে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 12 জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার কোনো পর্যায়ে সংস্কার প্রতিরোধী মহলকে চিহ্নিত করে প্রতিহত করার গুরুত্ব বোঝার চেষ্টা করেনি, বরং এই অপশক্তির কাছে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক উদাহরণ স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতা ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এর ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বা কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সকল সংস্কার কমিশনের কাছ থেকে সংগৃহীত অন্তর্বর্তী মেয়াদে
দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, কিছু ব্যতিক্রম ছাড়া। অন্যদিকে প্রথম পর্যায়ে গঠিত 6টি কমিশনের বাইরে গণমাধ্যম, স্বাস্থ্য, নারী বিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন সহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র সহ অনেক ক্ষেত্রেই সুপারিশ বাস্তবায়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, সংস্কারের জন্য খাত বা প্রতিষ্ঠান নির্ধারণে কোনো সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়নি। 11টি কমিশন ও কমিটির বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ অন্য অনেক খাত যেমন শিক্ষা, কৃষি এবং ব্যক্তি মালিকানাধীন ব্যবসা কেন বাদ পড়েছে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে টিআইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়াকে দেশীয় খেলোয়াড় ও দেশের প্রতি অপমান হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুস্তাফিজকে অপমান করা মানে সমগ্র বাংলাদেশকে অপমান করা। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত এবং দেশের সম্মানও জড়িত রয়েছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা আমরা দেশের অপমান হিসেবেই দেখি। তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে আমরা একমত, তবে ছোটখাটো বিষয়গুলো নিয়েও দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে চিঠির মাধ্যমে জানিয়েছে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বদলে অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজনের জন্য তার ভেন্যু পরিবর্তনের দাবি জানাবে। আইসিসি এই বিষয়ে মঙ্গলবার জবাব দেওয়ার কথা রয়েছে। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার পর থেকে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক তলানিতে নেমেছে। এর প্রভাব পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপেও, যেখানে বাংলাদেশ ভারত সফরে না গিয়ে শ্রীলঙ্কায় খেলার কথা ভাবছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং রাজনৈতিক মহল থেকে কড়া প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাসের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জামাত আমির কথা বলেন। 12 জানুয়ারি দুপুর 12:30টায় জামাত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামাতের আমির। নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। 21 জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার প্রচারণা শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত জামাত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামাত আমির বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন সবার সামনে আমরা একসঙ্গে আসব। ইইউ গত নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠায়নি, এবার কি তারা কোনো প্রতিনিধি দল পাঠাবেন? জানতে চাইলে জামাত আমির বলেন, এবার তারা 200 প্রতিনিধি পাঠাবেন। তারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা কভার করবেন। দেশের স্বার্থে নির্বাচনের পরে খোলা মনে বসতে চান, তবে এর সঙ্গে আবার শর্ত জুড়ে দিলেন। জানতে চাইলে জামাত ইসলামের আমির বলেন, নিঃশর্ত কেন হবে? আরেকজনের দায় জোর করে আমি কেন কাঁধে নেব? আমরা তো দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চাই। প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। এই প্রশাসনকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা মনে করি তারা বদলাবেন, অন্যথায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, ভাষার মাসে ভাষা বা শব্দ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। ইংরেজি যেসব শব্দে এস আছে, বাংলায় লিখতে গেলে সংযুক্ত বর্ণের আশ্রয় নিতে হয়, সেসব শব্দে সবসময় দন্ত স হবে, কখনোই মূর্ধন্য স হবে না। যেমন পোস্ট মাস্টার, এই দুটো শব্দের মধ্যেই দন্ত স ব্যবহৃত হবে। একইভাবে স্টক, স্টোরি, স্টপ, এই শব্দগুলোতেও দন্ত স হবে। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ জায়গায় মূর্ধন্য স লেখা হয়, যেটা আসলে ভুল। আসুন শব্দ সম্পর্কে সচেতন হই, বানান সম্পর্কে সচেতন হই। বাংলা ভাষা রক্তের বিনিময়ে অর্জিত, সুতরাং কোনোভাবেই এটা হেলাফেলার বিষয় নয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর।
ইরান সংঘাত চায় না, তবে যে কোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের জেরে আরাকচি এ মন্তব্য করেন। এর আগে ট্রাম্প বলেন, বিক্ষোভ দমনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। তিনি আরও বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে সেই আলোচনা হতে হবে ন্যায্য, সমান অধিকার ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত বেড়ে 538 জনে পৌঁছেছে। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার গভীর রাতে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক বাহিনী ব্যাপারটা পর্যালোচনা করছে। আমরা অত্যন্ত কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান গতকাল যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছে, ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় পাল্টা হামলা চালানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহত মানুষের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRAN এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে রয়টার্স নিহত মানুষের সংখ্যা যাচাই করতে পারেনি। ইরান সরকারিভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এরই মধ্যে জানিয়েছেন, দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়। প্রতিবাদ জনগণের অধিকার বলেন তিনি। গতকাল তিনি বলেছেন, জনগণের এটা বিশ্বাস করা উচিত যে সরকার ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও দ্রুত তার রাজনৈতিক রূপ নেয়। গত 28 ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করেছে। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমানে বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।